ইরানের বন্দর নগরী বান্দর আব্বাসে একটি ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। রাজধানী তেহরান থেকে 1000 কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহরটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইরানের কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবারের বিস্ফোরণটি বন্দর ও নৌপরিবহন সংস্থার অধীনস্থ সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটে। ইরানের জরুরি পরিষেবা বিভাগের মতে বিস্ফোরণে অন্তত 195 জন আহত হয়েছে। হরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসান জাদেহ জানিয়েছেন, আহতদের চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা কর্মকর্তারা পূর্বে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং সেখানে নিরাপত্তার সতর্কবার্তা জারি করেছিলেন। এর আগে হরমোজগান বন্দর ও নৌপরিবহন প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকি জাদেহ জানান, শনিবার বিস্ফোরণটি শাহিদ রাজাই বন্দরের নোঙর এলাকায় ঘটেছে। তারা আগুন নেভানোর কাজ করছেন বলেও নিশ্চিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের স্থান থেকে বিশাল কালো ধোঁয়া ও আগুনের গোলা উঠে আসছে। ভিডিওতে ভবন ও যানবাহনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। অনেক মানুষকে আহতদের সাহায্য করতে এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে এসব ভিডিওতে। শাহিদ রাজাই বন্দর মূলত কন্টেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সেখানে তেল ট্যাঙ্ক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল মজুত রয়েছে। 2020 সালের মে মাসে ইসরায়েলের বিরুদ্ধে এই বন্দরে একটি বড় সাইবার হামলা চালানোর অভিযোগ ওঠে, যাতে বন্দরের কম্পিউটার সিস্টেম ভেঙে পড়ার ফলে কয়েকদিন ধরে পরিবহন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এবারের হামলা নিয়েও ফিসফাস শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে এটিও ইসরায়েলি হামলা, কেননা গত সপ্তাহে নেতানিয়াহু ঘোষণা করেছিলেন ট্রাম্প রাজি না হলেও ইরানে হামলা চালাবে ইসরায়েল। যদিও ইরানের মিডিয়া বলছে এটি বিস্ফোরণ, ইসরায়েলও এখনও এ বিষয়ে কিছু বলছে না। তবে এই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। অনেকে একে শত্রুপক্ষের আক্রমণ হিসেবে মনে করছেন, আবার অনেকে মনে করছেন এটি নিছক দুর্ঘটনা। অন্যদিকে একই দিনে তেহরানের চলমান পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এএফপি জানায়, শনিবার ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসছেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধিরা। ইয়েমেনে চলমান যুক্তরাষ্ট্র ও হুথিদের পাল্টাপাল্টি হামলায় এবার ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। 6 সপ্তাহেরও কম সময়ের মধ্যে ব্যয়বহুল 7টি মার্কিন রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যার মূল্য $200 মিলিয়ন বেশি। সংবাদ মাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। হুথি যোদ্ধাদের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযানে এ পর্যন্ত সবচেয়ে বড় সামরিক ক্ষতি হিসেবে চিহ্নিত হয়েছে এটি। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, 31 মার্চ থেকে 22 এপ্রিলের মধ্যে ধ্বংস হয় ড্রোনগুলো। যুক্তরাষ্ট্রের বিমানগুলো নিয়ে বেশ সতর্কতার সাথে সাহসী পদক্ষেপ নিচ্ছে হুথিরা। এখন ইয়েমেনের আকাশে যুক্তরাষ্ট্রের বিমানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। এক সপ্তাহের ব্যবধানেই 3টি মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। হুথিদের এমন আক্রমণ গোটা বিশ্বকে তাদের প্রযুক্তিগত সক্ষমতার বিশেষ অগ্রগতির জানান দেয়।
যুক্তরাষ্ট্রের প্রতিটি রিপার ড্রোনের আনুমানিক মূল্য $30 মিলিয়ন। বিধ্বস্ত হওয়ার সময় এই ড্রোনগুলো ইয়েমেনে নজরদারি ও হামলা মিশনে নিয়োজিত ছিল। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস লিখেছে, হামলাগুলো 31 মার্চ, 3 এপ্রিল, 9 এপ্রিল, 13 এপ্রিল, 18 এপ্রিল, 19 এপ্রিল ও 22 এপ্রিল তারিখে সংঘটিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলি করে ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়েছে, তবে ক্ষেপণাস্ত্রের আঘাতেও ভূপাতিত হয়ে থাকতে পারে। প্রকৃত কারণ এখনও অজানা। ঠিক কিভাবে এই সামরিক ড্রোনগুলো ভূপাতিত হয়েছে তা জানতে তদন্ত চলছে। ওই কর্মকর্তা বলেন, মার্কিন হামলার পরিমাণ বাড়লে ড্রোনের জন্য ঝুঁকি বাড়ে ঠিকই, তবে মার্কিন বাহিনী যে কোনো মূল্যে সৈন্য, সরঞ্জাম ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রস্তুত। জেনারেল অটোমেটিক্স নামের একটি মার্কিন বেসামরিক প্রতিষ্ঠান এই রিপার ড্রোন তৈরি করে। প্রতিটি ড্রোনের দাম প্রায় $3 কোটি। ড্রোনগুলো সাধারণত ভূপৃষ্ঠ থেকে 40,000 ফুটের বেশি উচ্চতায় উঠতে পারে। ড্রোন ভূপাতিত করার পাশাপাশি হুথিরা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাড়ছে হামলার মাত্রা। তবে এখনও কোনো হামলাতে তারা মার্কিন জাহাজে সরাসরি আঘাত করতে পারেনি। এর আগে 15 মার্চ ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র। সেদিন থেকে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় সেখানে বহু বেসামরিক নাগরিক নিহত হয়। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ডেভ ইস্টবার্ন বৃহস্পতিবার জানান, মার্কিন বাহিনী এ পর্যন্ত 800টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব অভিযানে হুথিদের কমান্ড সেন্টার, অস্ত্রাগার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস হয়েছে। নিহত হয়েছে শত শত হুথি যোদ্ধা। 2021 সালে স্বাক্ষরিত চীন ইরান কৌশলগত অংশীদারিত্ব চুক্তি 2025 সালে এসে বাস্তব রূপ নিতে শুরু করেছে। সাম্প্রতিক বেইজিং সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের ভাইস প্রিমিয়ার ডিং শুয়ে শিয়াংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। এই বৈঠকে চুক্তির প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশ বাস্তবায়নে দুই দেশ নতুন করে অঙ্গীকার করে। এই 25 বছরের কৌশলগত সহযোগিতা চুক্তির আওতায় চীন ইরানের জ্বালানি খাতে প্রায় $400 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে ইরান চীনকে দীর্ঘমেয়াদী তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। কিন্তু অর্থনৈতিক বিনিময়ের বাইরেও এই চুক্তির অন্তর্নিহিত যে দিকটি ভূরাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেটি হলো প্রতিরক্ষা ও নিরাপত্তার সহযোগিতা। চুক্তির আওতায় চীন ও ইরান যৌথভাবে সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সাইবার প্রতিরক্ষা সহযোগিতা চালু করবে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, এই অংশটি যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে উদ্বেগজনক, বিশেষ করে যখন এই সহযোগিতা রাশিয়ার সঙ্গে ইরানের বিদ্যমান সম্পর্কের পাশাপাশি কার্যকর হয়, তখন তা যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ। মার্চ 2025-এ ইরান, চীন ও রাশিয়া ওমান উপসাগরে একটি যৌথ নৌমহড়া পরিচালনা করে। এই মহড়ায় ইরান তার বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও যুদ্ধজাহাজের মোতায়েনের মাধ্যমে স্পষ্ট করে দেয় যে তারা এখন পূর্বমুখী প্রতিরক্ষা অংশীদারিত্বকে কৌশলগত স্তরে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় সেন্টকম পারস্য উপসাগরে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করে এবং ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট চীন ও হংকং ভিত্তিক 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে।
যুক্তরাষ্ট্র এও জানিয়েছে যে তারা একটি নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করেছে, যেখানে চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সমন্বয়কে সম্ভাব্য কৌশলগত অক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রশাসনের জন্য এক ধরনের দিক নির্দেশনা নির্ধারণ করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন নিরাপত্তা হুমকির মধ্য থেকে অগ্রাধিকার নির্ধারণ ও রেসপন্স কৌশল সমন্বয়। এই চুক্তির প্রভাব শুধু যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিও টের পাচ্ছে। ইসরায়েল ইতোমধ্যে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে চীনের প্রযুক্তিগত সহায়তায় ইরান তাদের ড্রোন সক্ষমতা এবং স্যাটেলাইট ভিত্তিক অস্ত্র ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রগুলো বলছে এই সক্ষমতা আগামী 5 বছরে ইরানকে একটি আঞ্চলিক সামরিক ভারসাম্য পরিবর্তনকারী শক্তিতে পরিণত করতে পারে। ভারতের অবস্থান এক্ষেত্রে জটিল। একদিকে দিল্লি চায় তেহরানের সঙ্গে জ্বালানি এবং চাবাহার বন্দর নিয়ে সহযোগিতা জারি রাখতে, অন্যদিকে চীনের সঙ্গে লাদাখ সীমান্তে সামরিক উত্তেজনা রয়েছে। ফলে দিল্লি এখন দ্বিধাগ্রস্ত। ইরান চীন ঘনিষ্ঠতা ভারতের কৌশলগত অবস্থানকে কোথায় নিয়ে যাবে তা তারা স্পষ্টভাবে নির্ধারণ করতে পারছে না। এদিকে উপসাগরীয় মিত্ররাষ্ট্র যেমন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত চীন ও ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, বিশেষত বাণিজ্যিক ও অবকাঠামোগত অংশে। এর ফলে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত আধিপত্যে দেখা যাচ্ছে দুর্বলতা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরানের ব্রিক্সে যোগদান। এই জোট এখন একটি বিকল্প বৈশ্বিক কাঠামো তৈরি করতে চাচ্ছে, যেখানে ডলার নির্ভর বাণিজ্যের পরিবর্তে নিজস্ব মুদ্রা ও আর্থিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে। এতে ইরান শুধু নিষেধাজ্ঞা এড়াতে পারছে না, বরং বিকল্প বিশ্ব ব্যবস্থার অন্যতম অংশীদার হয়ে উঠছে। বিশ্লেষকগণ আলোচনা করছেন, যুক্তরাষ্ট্র কি এই পরিবর্তনের মুখে কৌশল পুনর্বিবেচনা করবে, নাকি একক আধিপত্যের ধারণা নিয়েই কর্মকাণ্ড চালিয়ে যাবে? হামাসকে হয়তো এখনো চিনতেই পারেনি নেতানিয়াহুর দেশ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার পরেও হামাসের মনোবল যেন আরও দৃঢ় হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির টানেল মোকাবেলায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামনে এখন এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হামাসের নতুন কৌশল, আর সেই দিকেই ইঙ্গিত করলেন খোদ ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি। এমন অবস্থার মধ্যেও নেতানিয়াহু দিবাস্বপ্ন দেখেন যে হামাস আত্মসমর্পণ করবে। বেনিয়ামিন নেতানিয়াহু যে হামাসকে কম বোঝেন এটাই তার প্রমাণ। কারণ হামাস আত্মসমর্পণ করলে আরও আগেই করতে পারত। প্রতিরোধ বা হামলা থেকে বিরত থাকতে হামাসকে আগেও অনেক টোপ দেয়া হয়েছে, এমনকি বিলিয়ন বিলিয়ন ডলারের প্রস্তাবও দেয়া হয়েছে, কিন্তু তা ফিরিয়ে দিয়েছে হামাস। হামাসের টানেলের বিরুদ্ধে ইসরায়েল বাহিনীর তৎপরতাকে চামচ দিয়ে সমুদ্র সেচার মতো বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি। একই সঙ্গে তিনি গাজার যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। আভি আশকে হামাসের শক্তি আন্দাজ করতে পারলেও নেতানিয়াহুর বোধোদয় এখনো হয়নি। সম্প্রতি ইহুদিবাদী সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আভি আশকে আগেই বলেছেন, গাজায় হাজার হাজার সুড়ঙ্গ রয়েছে যা এখনো চিহ্নিত করা যায়নি। আপনি যেখানেই পা রাখবেন সেখানেই একটি সুড়ঙ্গ রয়েছে। প্রাথমিক অনুমানের বিপরীতে হামাস এখনো তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনী রয়েছে। রাফা এবং অন্যান্য এলাকায় হামাস শত শত কিংবা সম্ভবত আরও বেশি যোদ্ধাকে সুড়ঙ্গের মাধ্যমে আল মাউসি এলাকায় স্থানান্তরিত করেছে। ইসরায়েলি বিশ্লেষক আরও বলেন, বাস্তবতা হলো যুদ্ধটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল। এই সেনাবাহিনী এখন একটি বাহিনীর মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধে পারদর্শী, আর তাদের সংখ্যা কী পরিমাণ সেটা অনুমানও করা যাচ্ছে না, কারণ টানেলের মধ্যে লুকিয়ে থাকেন হামাসের বিশেষ পারদর্শী এসব সৈন্যরা। সুড়ঙ্গে পা দিলেই ইসরায়েলের সেনা পড়ছেন প্রবল প্রতিরোধের মুখে এবং আতর্কিত এই প্রতিরোধে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাদল।
আশকেনাজির মতে হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়ে আবার হারিয়ে যায় এবং এই ঘটনা একই দিনে বহুবার ঘটে। এর জন্য ইসরায়েল সামরিক বাহিনীর সতর্কতা প্রয়োজন, কিন্তু প্রশ্ন হলো তাদের পক্ষে কি সবসময় সজাগ ও সতর্ক থাকা সম্ভব? ইসরায়েল বাহিনীতে যে সৈন্য সংখ্যার ঘাটতি রয়েছে সে কথাও বলেছেন আশকেনাজির, যে কারণে তাদের সেনাবাহিনীর কাঁধে বোঝা বাড়ছে। এমনকি যদি তারা অভিযানে বৃহৎ বাহিনী পাঠাতে চায় তবুও এই বিকল্পটি বিপজ্জনক, কারণ এতে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে আরও তীব্রভাবে আক্রমণ করতে বাধ্য হবে, আর এই ঘটনা ইসরায়েলি বন্দীদের জীবনকে বিপন্ন করে তুলবে। আপাতত নেতানিয়াহু আলোচনার মাধ্যমে সমাধানের পথ চান না। তিনি 2 দফার মাধ্যমে হামাসের সঙ্গে চুক্তি করেছেন, কিন্তু একতরফাভাবে নিজেই তার চুক্তি ভেঙে চলেছেন। তবুও তিনি চান হামাস তাকে মাথা নোয়াবে। হামাস এবং গাজাবাসী প্রতিরাতে যে সাজা ভোগ করছে তাতে সংগঠনটির নত না হওয়ার অনেক কারণ আছে। অসহায় গাজাবাসীদের নির্বিচারে হত্যার পর হামাসের মাথা নোয়াবার কোনো যুক্তিই নেই। হামাস কিংবা অন্য কোনো প্রতিরোধ গোষ্ঠীকে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন করা অসম্ভব। এই মানুষদের জন্যই তারা লড়াই করছে। সম্মিলিত দুর্ভোগ যত বাড়ছে ততই নিজেদের ভূমিতে থাকার সম্মিলিত ইচ্ছাও বেড়ে চলেছে, যেমনটি দক্ষিণ হেব্রনের নিরস্ত্র কৃষকরা করেছিল। তাই গাজাবাসীদের রক্ষা করতে হামাসও হাল ছাড়বে না। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের যুদ্ধ ভাব এখন গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যে কোনো সময় ভারত চরম প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়তে পারে সীমান্তে, এমন আভাসও মিলছে। তবে পাকিস্তানের প্রস্তুতি ভিন্ন। তারা এই ঘটনায় ভারতকে দায়ী করে যুদ্ধ বিষয়ে কোনো আগ্রহই দেখাচ্ছে না, বরং ভারত আক্রমণ করলে প্রতিরোধের সব ধরনের প্রস্তুতির কথাই বলছে দেশটি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় যে কোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের অংশ নিতে প্রস্তুত আছে পাকিস্তান। এই হামলার ঘটনা নিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলা চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমন মন্তব্য করলেন। তবে কি যুদ্ধ পরিস্থিতি থেকে কিছুটা নমনীয় হচ্ছে পাকিস্তান? কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে শনিবার এক প্যারেড পরিদর্শনের সময় দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পেহেলগামে সাম্প্রতিক এই হৃদয় বিদারক ঘটনার দায় পাকিস্তানের উপর চাপানোর খেলার আরেকটি জ্বলন্ত উদাহরণ। এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান যে কোনো নিরপেক্ষ, স্বচ্ছ আর বিশ্বাসযোগ্য তদন্তে অংশ নিতে প্রস্তুত আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো সন্দেহ নেই পাকিস্তান কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে আছে। সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে অর্জন করা বিজয়ের আগ পর্যন্ত সবসময় তাদের পাশে থাকবে। পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের কঠোর নিন্দা জানিয়ে এসছে। শাহবাজ শরীফ বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইরত সম্মুখ সারির একটি রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে চড়া মূল্য দিতে হয়েছে। ৯০,০০০-এর বেশি মানুষ হতাহত হয়েছে এবং কল্পনারও বাইরে প্রায় ৬০,০০০ কোটি ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এমন মন্তব্যের একদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে পরিচালিত যে কোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত আছে পাকিস্তান। খাজা আসিফ আরও বলেন, ভারত কোনো ধরনের তদন্ত ও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই না শুধু যুদ্ধ ছড়িয়ে পড়ুক, কেননা সেটি পুরো অঞ্চলের জন্য এক বিপর্যয় বয়ে আনবে। যোগ করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্করি তৈয়বা এখন অকার্যকর হয়ে পড়েছে। পাকিস্তান থেকে হামলা চালানোর মতো সক্ষমতা সংগঠনটির নেই। স্কাই নিউজকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেন, পাকিস্তানের মাটিতে ভারত হামলা চালালে নিশ্চিতভাবে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়ে যাবে, আর এই অঞ্চলে এমন একটি যুদ্ধের বিষয়ে বিশ্বের উদ্বিগ্ন হওয়া উচিত। পাকিস্তানের এমন সব মন্তব্যে রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন পাকিস্তান এই মুহূর্তে যুদ্ধ সংঘাত থেকে দূরেই থাকতে চায়। তবে ভারত যদি আক্রমণ করে তাহলে আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত থাকবে পাকিস্তান। ভারত ও পাকিস্তান কাশ্মীর ইস্যুতে সংঘাতে জড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা এখন উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা, যে কারণে প্রাসঙ্গিকভাবেই উভয় দেশের সামরিক সক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে আসছে। জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় ভারত পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে। তবে আক্রমণ হলে পাকিস্তানের পক্ষে কোন কোন দেশ সমর্থন দেবে সেটাই ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে, এমনটাই বলছেন সামরিক বোদ্ধারা।
র্যাঙ্কিংয়ে ভারতের এই অবস্থান দেশটির বড় জনসংখ্যা, বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরে সামরিক সম্পদের প্রতিফলন। অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী বিশেষ করে চীনের উপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবিলায় কৌশলগত বিষয়গুলোয় মনোযোগী। ফলে নির্দিষ্ট খাতগুলোয় প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি। তাই কাউকে ছোট বা দুর্বল ভাবার সময় এখন আর যেমন নেই, তেমনি যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটাই শ্রেয় মনে করছেন নীতি নির্ধারকরাও। ভারতীয় অংশের কাশ্মীর উপত্যকা নিঃশব্দে শ্বাস নেয় বানিহাল টানেল দিয়ে। এটা শুধুমাত্র টানেল নয়, পুরো উপত্যকার অস্তিত্ব টিকিয়ে রাখার নীরব যুদ্ধ। এটা এমন এক করিডোর যার ভেতর দিয়ে চলে ভারতীয় রাষ্ট্র কাঠামোর রসদ। বানিহাল টানেল কাশ্মীর উপত্যকার একমাত্র প্রধান সড়কপথ, যা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু হলে শত্রুপক্ষের প্রথম যে জায়গায় দৃষ্টি পড়বে তাই টানেল। বানিহাল টানেল দিয়ে প্রতিদিন কাশ্মীরে পৌঁছায় সামরিক বেসামরিক সব ধরনের প্রয়োজনীয় রসদ। এজন্যই একে কাশ্মীরের লাইফলাইন বলা হয়। সামরিক কৌশলের ইতিহাস থেকে দেখা যায় যুদ্ধ শুরু হলে প্রথমেই ভেঙে দেওয়া হয় প্রতিপক্ষের সাপ্লাই চেইন। আর কাশ্মীরের সাপ্লাই চেইন বানিহাল টানেল যদি থেমে যায়, পুরো উপত্যকা পরিণত হবে অঘোষিত বন্দিশালায়। বানিহাল টানেল এত স্পর্শকাতর হওয়ার কারণ, এই টানেলটি পুরো উপত্যকা ও ভারতীয় মূল ভূখণ্ডের মধ্যে শুধু কাশ্মীর নয়, গোটা উত্তরের সেনা উপস্থিতির সাপ্লাই লাইন হিসেবে কাজ করে। যদি সিয়াচেন, কার্গিল বা দারাসে কিছু হয়, রসদ আসে এখান দিয়ে। এই পথ বন্ধ হলে উপত্যকার ভেতর আটকে যাবে সেনা, ভেঙে পড়বে প্রতিরক্ষা কৌশল। টানেলের ইতিহাসও নাটকীয়। 1954 সালে বানানো পুরনো জওহর টানেল হয়ে উঠেছিল কাশ্মীরের প্রথম আশ্রয়, কিন্তু সেটা ছিল সংকীর্ণ, ঝুঁকিপূর্ণ। 2011 সালে শুরু হয় নতুন বানিহাল কুইজ টানেলের নির্মাণ, যা শেষ হয় 2021 সালে। টানেলটির দৈর্ঘ্য 8.4 কিলোমিটার, যা আধুনিক সেন্সর ও ফায়ার কন্ট্রোল সিস্টেমে সজ্জিত। কিন্তু আধুনিক মানেই অজেয় নয়। সেনাবাহিনীর একাধিক অভ্যন্তরীণ নিরাপত্তা সমীক্ষা বলছে ড্রোন হামলা, গুহার ছাদ ধস, ভূমিকম্প অথবা পরিকল্পিত স্যাবোটাজ সবকিছুই সম্ভাবনার তালিকায়। আর যদি কখনো পাকিস্তান বা তার মদতপুষ্ট গোষ্ঠী এই রুটে আঘাত করে, তাহলে যুদ্ধের ফলাফল পাল্টে যেতে পারে। যদিও অপ্রত্যাশিত বিকল্প হিসেবে আছে মুঘল রোড, যা প্রায়শই বরফে বন্ধ থাকে। রেলপথ পীর পাঞ্জাল টানেল দিয়ে ট্রেন চললেও তা পূর্ণভাবে লজিস্টিক বহন করার মতো সক্ষম নয়। অন্যদিকে উড়োজাহাজ অনেক ব্যয়বহুল আর সম্পূর্ণ আবহাওয়া নির্ভর, অর্থাৎ বানিহাল টানেলই সব। এখনও এই রুট চালু, নিরাপদ, কিন্তু প্রতিদিনকার পাল্টাপাল্টি হুমকি টানেলকে আরও স্পর্শকাতর করে তুলছে। এটা আর কেবল এক্সপ্রেসওয়ে নয়, এটা একটা স্ট্র্যাটেজিক ব্যারোমিটার। বিশ্লেষকদের ভাষায় বানিহাল টানেল যদি থেমে যায়, কাশ্মীর থেমে যাবে। হঠাৎ করেই ট্রাম্প বার্তা দিলেন তিনি খুশি নন। পুতিনের উদ্দেশ্যে লিখলেন, ভ্লাদিমির থামো, কিন্তু চুপচাপ কিয়েভে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বিশ্ব রাজনীতি প্রতিনিয়তই নিচ্ছে নতুন মোড়। তবে এখনও ট্রাম্পের বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। বরং তার পোস্টের 24 ঘন্টার মধ্যেই নতুন করে হামলা চালানো হয় খার্কিভ, দোনেৎস্ক ও খেরসনের বিভিন্ন এলাকায়। রাশিয়ার কূটনৈতিক শিবির ট্রাম্পের বার্তাকে রাজনৈতিক নাটক হিসেবে দেখছে বলেই ধারণা করছে পশ্চিমা বিশ্লেষকরা। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, শান্তি চুক্তির সম্ভাবনা রয়েছে, তবে এখনও বহু বিষয়ে সমাধান হয়নি। কিয়েভে চালানো রাশিয়ার প্রাণঘাতী হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে রাজধানী কিয়েভের স্কুল, হাসপাতাল আর আবাসিক ভবন। এ পর্যন্ত অন্তত 12 জন নিহত, আহত 90 জনেরও বেশি। গত বছরের জুলাইয়ের পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
এই হামলার সময়ই চলছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক শান্তি আলোচনা, আর এমন সময়ই ট্রাম্প এই বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়ে হামলাকে বলেন অপ্রয়োজনীয় আর সময়টাকে আখ্যা দেয় খুবই খারাপ। এরপর সামনে আসে ট্রাম্প প্রশাসনের আলোচিত প্রস্তাব, যেখানে যুদ্ধ থামানোর শর্ত হিসেবে বলা হয় রাশিয়ান সৈন্যদের বর্তমান ফ্রন্টলাইনই সীমান্ত হিসেবে মেনে নিতে হবে ইউক্রেনকে, আর 2014 সালে রাশিয়া দখল করা ক্রিমিয়াকেও তার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার ভাষায় এটা শান্তির নামে এক ধরনের আত্মসমর্পণ। এমন প্রস্তাব কখনোই গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই অবস্থান তার আগের অবস্থান থেকে একেবারেই ভিন্ন। একসময় যিনি জেলেনস্কিকে তীব্র ভাষায় আক্রমণ করতেন, এবার তিনিই পুতিনকে থামতে বলছেন। অন্যদিকে ইউক্রেনের বার্তা আরও স্পষ্ট। জেলেনস্কি বলেছেন, আমরা শান্তি চাই, তবে তা হবে আত্মমর্যাদার ভিত্তিতে, নয় আত্মসমর্পণের। ইউক্রেনের সংসদে ট্রাম্পের প্রস্তাবকে ক্রেমলিনপন্থী পরিকল্পনা হিসেবে বর্ণনা করে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের লেখা ওই স্টপ আদেও কি পুতিনকে থামাতে পারবে, নাকি এটি শুধু এক মার্কিন রাজনৈতিক কৌশল?